হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি এসএসসি জিডি 2025-এর জন্য আর একটি গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব এসএসসি জিডি 2024-এর 23/2/2024 অর্থাৎ 23শে ফেব্রুয়ারি 2024-এর 23শে ফেব্রুয়ারি যে থার্ড শিফটে যে এক্সামটা হয়েছিল সেই এক্সামে জেনারেল নলেজের যে কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনগুলো নিয়েই আজকে আলোচনা করব। এটা আমাদের আজকে জিডির ক্লাস নম্বর 15। ঠিক আছে, এই যে 2024-এর প্রশ্নপত্রগুলো আলোচনা করছি তার 15 নম্বর ক্লাস। এর আগে আমরা 2022-এরও আলোচনা করে দিয়েছি। সেই ক্লাসগুলো যারা দেখোনি ডেসক্রিপশানে তার লিঙ্ক পেয়ে যাবে, সেগুলো দেখে নেবে। এবার দেখো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন দেখে নাও। প্রথমে, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন সাল থেকে কোন পরিকল্পনা, কোন সাল থেকে কোন সাল, তার লক্ষ্য কী ছিল, উদ্দেশ্য কী, সমস্ত কিছু A to Z আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল, আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে কিন্তু দিয়ে দিয়েছি। সেইটা যারা দেখোনি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো, জয়েন করে দেখে নাও। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 4, হ্যারড ডোমার মডেল হয়ে যাবে এখানে কিন্তু অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা জওহরলাল নেহরুর নেতৃত্বে 1951 থেকে 1956 সাল পর্যন্ত চালু হয়েছিল। এটা মনে রাখো, অনেকবার এক্সামে এসেছে। 2 নম্বর কোশ্চেন দেখো, প্রথম কমনওয়েলথ গেমস কবে অনুষ্ঠিত হয়? সঠিক অ্যান্সার 1930 সালে। 1930 সালে প্রথম কমনওয়েলথ গেমস শুরু হয়েছিল। 1930 সালে কোথায়? কানাডার হ্যামিল্টনে প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়। তারপরে 1934 সালে লন্ডনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় কমনওয়েলথ গেমস। ভারত তাতে প্রথমবার কিন্তু অংশগ্রহণ করেছিল। এটাও কিন্তু বহুবার এসেছে, খুবই ইম্পর্ট্যান্ট এটা। 2018 কমনওয়েলথ গেমস অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত হয়েছিল। 2022-এর কমনওয়েলথ গেমস ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছিল। প্রত্যেকটা সাল এবং কোথায় হয়েছিল সেটা একটু ভালো করে মনে রাখবে। 3 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন শাস্ত্রীয় নৃত্যটি কেরালার সাথে যুক্ত শাস্ত্রীয় নৃত্য সেটা কোনটা? না, সেটা হচ্ছে অপশান নাম্বার 3, মোহিনীআট্টম। এটা কেরালার নৃত্য। আমরা এর আগে অনেকবার তোমাদেরকে বলেছি, এই যে লিস্টটা আমি বারবার দিয়েছি তোমাদেরকে, 8টা আমাদের শাস্ত্রীয় নৃত্য রয়েছে। ভারতনাট্যম তামিলনাড়ু, কত্থক উত্তরপ্রদেশ, কথাকলি কেরালা, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, মণিপুর, ওডিসি ওড়িশা, আর সাত্রিয়া আসাম, আর মোহিনীআট্টম কেরালা। তাহলে কথাকলি আর মোহিনীআট্টম এই দুটো কিন্তু কেরালার শাস্ত্রীয় নৃত্য। ভালো করে দুটোকে মনে রাখো। তারপরে চলে যাও 4 নম্বরে, ভারতের নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল ভারতের একটি স্বনির্ভর এবং স্ব উৎপাদনকারী অর্থনীতি? তাহলে আমি হোয়াটসঅ্যাপে যে লিস্টটা দিয়েছি সেইটা পড়লেই কিন্তু এগুলো পেয়ে যাবে। সেখানে কিন্তু লক্ষ্য, উদ্দেশ্য, সাল সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 1, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কী ছিল? স্বনির্ভর এবং স্ব উৎপাদনকারী অর্থনীতি। এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1961 থেকে 1966 সাল পর্যন্ত বাস্তবায়ন করা হয়েছিল। এই পরিকল্পনার লক্ষ্য ছিল জাতীয় আয় বার্ষিক 5% হারে বৃদ্ধি করা। এই যে আয় যে বাড়ানোর লক্ষ্য সেটা কত? এই যেটা 5%, এইরকম কোশ্চেন কিন্তু আমি আগের শিফটে কিন্তু দেখেছি, আমরা ক্লাস করেছিলাম তো, আগের শিফটে এরকম কোশ্চেন ছিল। তাহলে দেখো, তাহলে এগুলো কিন্তু সেই লিস্টে পেয়ে যাবে। আমি যে হোয়াটসঅ্যাপে লিস্টে দিয়েছি সেখানে কিন্তু এগুলোও পেয়ে যাবে। একটা লিস্টের মধ্যে সব কিছু রয়েছে। তারপরে চলে যাও 5 নম্বরে, কে 2023 সালে পাঞ্জাবে ট্র্যাক্টর স্ট্যান্ড নিষিদ্ধ করেছিল কে 2023 সালে? না, তিনি হচ্ছেন ভগবত মান অপশান নাম্বার 2 সঠিক আনসার। ভারতের কোন ধর্মীয় অনুষ্ঠানে সময় ভক্তরা গঙ্গা নদীতে পবিত্র ডুব দেয়? বিশ্বাস করে যে এটি তাদের পাপ ধুয়ে দেয় এবং নদীর তীরে বিভিন্ন আচার অনুষ্ঠান করে। এটা কোন গঙ্গা নদীতে ডুব দেয় বলো? কুম্ভ মেলা, তাই তো? কুম্ভ মেলা হয়ে যাবে সঠিক অ্যান্সার। কুম্ভ মেলা হিন্দু ধর্মের একটা প্রধান তীর্থ এবং উৎসব, যা প্রতি 12 বছর অন্তর 4টা নদীর তীরে অবস্থিত তীর্থস্থানে অনুষ্ঠিত হয়। কী কী 4টা? প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী। আর উজ্জয়িনী। তারপরে চলে যাও 7 নম্বরে, ভারতীয় ক্রীড়াবিদ জ্যানেট
বিধি কোন খেলাটি খেলেন? জ্যানেট বিধি কোন খেলাটি খেলেন? না, ইনি একজন স্কোয়াশ খেলোয়াড়, স্কোয়াশ খেলা খেলেন। তারপরে দেখো 8 নম্বর, মৌর্য সাম্রাজ্যের রাজা অশোক ড্যাশের অনুসারী ছিলেন। বলো, মৌর্য সাম্রাজ্যের রাজা অশোক সম্পর্কে আগের ক্লাসে আলোচনা করলাম তো, করেছি তো, বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। কি বলেছিলাম, এই যে কলিঙ্গ যুদ্ধ খ্রিস্টপূর্ব 261 সালে সংঘটিত হয়েছিল। সেই কলিঙ্গ যুদ্ধ আলোচনা করার সময় আমি বলে দিয়েছিলাম, যখন সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধ আক্রমণ করে, কিন্তু কলিঙ্গ যুদ্ধে অসংখ্য জীবনহানি ঘটে, যার জন্য কিন্তু অশোক খুবই মর্মাহত হন এবং পরবর্তীতে তিনি কী করেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করে অহিংস যে নীতি, সেই নীতি প্রচারে মনোনিবেশ করেন। তাহলে এই যে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল কবে? কলিঙ্গ যুদ্ধের পরে। কলিঙ্গ যুদ্ধটা কবে হয়েছিল? 261 সালে, ঠিক আছে। 9 নম্বর দেখো, সর্দার বল্লভভাই প্যাটেল ড্যাশে কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সর্দার বল্লভভাই প্যাটেল কবে? না হচ্ছে 1931 সালে। 1931 সালে কংগ্রেসের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। এই যে সেই কংগ্রেসের অধিবেশন, যেটা কী অধিবেশন? করাচি কংগ্রেস অধিবেশন, যা 26 থেকে 31 মার্চ 1931 সালে অনুষ্ঠিত হয়েছিল। 1931 সালে হয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেলের সভাপতিত্বে। আর এই অধিবেশনের জন্য পণ্ডিত জওহরলাল নেহরু মৌলিক অধিকার এবং অর্থনীতি কর্মসূচির প্রস্তাবের খসড়া তৈরি করেছিলেন। তাহলে এমনও কোশ্চেন আসে যে করাচি কংগ্রেস অধিবেশন 1931 অধিবেশনের জন্য কে মৌলিক অধিকার এবং অর্থনৈতিক কর্মসূচি প্রস্তাবের খসড়া তৈরি করেছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? না হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু। বোঝা গেল? যেই ধরনের কোশ্চেনগুলো আগে এসছে, পরবর্তীতে তোমাদের আসার চান্স আছে, সেই রকমই কিন্তু এক্সট্রা ডিটেলসগুলো আমরা এখানে দিচ্ছি। এবার দেখো 10 নম্বর। 10 নম্বরে কী রয়েছে? পণ্ডিত ভীমসেন যোশী কোন বছরে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন পেয়েছেন? বলো, পণ্ডিত ভীমসেন যোশী কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 2009 সালে। এই সকল কোশ্চেনগুলো একটু আনসার করতে টাফ হয়ে থাকে, যদি না তোমরা রেগুলার পড়াশোনা করে থাকো, তাহলে কিন্তু এগুলো অ্যান্সার করতে একটু কঠিন আছে। সালগুলো একটু এমনিতেই বেশিরভাগ স্টুডেন্টদের সালগুলো মনে রাখতে সমস্যা হয়, তো এই ধরনের কোশ্চেন কিন্তু খুবই কমও আসে। বেশিরভাগ এইরকমই কোশ্চেন আসে, পণ্ডিত ভীমসেন যোশী কিসের সাথে যুক্ত, তো এইরকমই আসে। তো পণ্ডিত ভীমসেন যোশী একজন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত একজন বিখ্যাত ভারতীয় গায়ক ছিলেন পণ্ডিত ভীমসেন যোশী, তিনি 2009 সালে ভারতরত্ন পেয়েছিলেন। তারপরে চলে যাও 11 নম্বর কোশ্চেনে। তার আগে তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, আশা করছি সবার ক্লাসটা ভালো লাগছে, তাই তো এতক্ষণ ধরে ক্লাসটা দেখছো। তো যদি ভালো লেগে থাকে তো লাইক করছো না কেন বলো? তোমাদের জন্য আমরা ক্লাস করে দিচ্ছি ফ্রিতে, তো তেমন তোমাদের কাছে ফ্রিতে শুধু একটা লাইক চাইছি। লাইক করো, পারলে তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করো, তোমাদের যে সকল বন্ধুরা এই সকল জিডি বা বিভিন্ন এক্সামের প্রিপারেশান নিচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য, তাদের মাঝে ক্লাসগুলো শেয়ার করো। কেমন লাগছে ক্লাসটাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর সাবস্ক্রাইব যদি না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। আর টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, দুটো চ্যানেলেই যুক্ত হয়ে যাও, দুটো চ্যানেলেই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। টেলিগ্রামে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে, বিভিন্ন যে আমাদের ক্লাসের নোটিফিকেশান তো পাবেই অবশ্যই, আমাদের ক্লাসের পিডিএফ পাবে, বিভিন্ন তোমাদের এক্সাম রিলেটেড যা কিছু আপডেট, সমস্ত কিছু আপডেট আমাদের ওই টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হয়। এছাড়া বিভিন্ন রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিছু আপডেট ওখানে দেওয়া হয়। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও। ওখানে যেমন বলেছি যে পঞ্চবার্ষিকী সম্পর্কে যে নোটসটা আমরা হোয়াটসঅ্যাপে দিয়েছি, যেটা টেলিগ্রামে দেওয়া হয়নি, সেটা হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে গেলে পাবে। তো তার জন্য বলছি হোয়াটসঅ্যাপেও জয়েন করো, ঠিক আছে। তো এবার দেখো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন কী রয়েছে? না, টাকা এবং ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এসএলআর বলতে কী বোঝো? এসএলআরের ফুল ফর্ম বলতে চাইছে এখানে, জিজ্ঞেস করছে। তো সেটা হচ্ছে স্ট্যাচুরেটরি লিকুইডিটি রেশিও। এরপরে চলে যাও 12 নম্বরে। 12 নম্বরে কী রয়েছে দেখো, ভারতের 2011 সালের সালের সামাজিক, অর্থনৈতিক ও জাতিগত জনগণনা এসইসিসি গ্রামীণ অন্যান্য বিভাগের অধীনে পরিবারগুলিকে ড্যাশ বঞ্চনা পরিমিতির উপর ভিত্তি করে র্যাঙ্কিং করার অনুমতি দেয়। কয়টি? বলো, পরিবারগুলিকে কয়টা বঞ্চনা পরামিতির উপর ভিত্তি করে র্যাঙ্কিং করার অনুমতি দেয়? না, এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 1, 7টি। কয়টি? 7টি। 13 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের গণপরিষদের সভাপতি নির্বাচিত হন?
ভারতের গণপরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হন কে? না, তিনি হচ্ছেন রাজেন্দ্র প্রসাদ। অনন্ত মহেশ্বরী ড্যাশ ইন্ডিয়ার প্রেসিডেন্ট। 2023-24 সময়ের জন্য ন্যাসকমের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন। মাইক্রোসফট ইন্ডিয়ার প্রেসিডেন্ট, যিনি আগে ছিল, ন্যাসকমের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন। 2023-24 সময়ের জন্য ন্যাসকমের চেয়ারপারসন হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছেন কে? অনন্ত মহেশ্বরী। তারপরে চলে যাও 15 নম্বরে, লং জাম্পে লাফ দেওয়ার জন্য 1 মিটার দূরে একটি ড্যাশ সেমি চওড়া বোর্ড ব্যবহার করতে হয়। লং জাম্প লাফ দেওয়ার জন্য 1 মিটার দূরে একটা 20 সেন্টিমিটার চওড়া বোর্ড ব্যবহার করতে হয়। 16 নম্বর, কোন রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী গ্রামীণ আবাস NYAY যোজনা, মুখ্যমন্ত্রী গ্রামীণ আবাস NYAY যোজনার উদ্বোধনী পর্বের অংশ হিসাবে রাজ্যের গ্রামীণ এলাকায় 47,000-এরও বেশি দরিদ্র বাসিন্দাদের জন্য বাড়ি দেওয়ার পরিকল্পনা প্রকাশ করেছেন? কে করেছেন? না, এটা করেছেন, এখানে অপশানটা দেখতে পাচ্ছ না, এটা করেছে কিন্তু ছত্তিশগড় রাজ্য সরকার। কে করেছে? ছত্তিশগড়। অপশন নম্বর 4 হয়ে যাবে সঠিক আনসার। তারপর দেখো 17 নম্বর, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে বেশি 2011 সালের গণনা অনুযায়ী, এখানে আবার কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলেছে, তাহলে সেটা হবে দিল্লির NCT। 18 নম্বর দেখো, ড্যাশ জাতীয় বাল ভবন NBB এর একটি উদ্যোগ যা 4টা প্রধান ধারায় শিশুদের সৃজনশীল সম্ভাবনাকে চিহ্নিত করতে এবং তাদের সৃজনশীল সম্ভাবনাকে অনুসরণ করতে এবং উন্নত করতে অনুপ্রাণিত করে। মূল্যায়ন এবং নির্বাচন একটি জটিল প্রক্রিয়া এবং পদ্ধতি যা ক্রমাগত পরিমার্জন এবং বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীল শিল্পী এবং বিশেষজ্ঞদের কাছ থেকে ইনপুট প্রয়োজন। তাহলে কোশ্চেনটা বড় রয়েছে, তো এই সকল কোশ্চেন যদি না পারো একটু পড়বে, ধৈর্য ধরে পড়েও, যদি না অ্যান্সার করতে পারো তাহলে কোশ্চেনটা ছেড়ে দিয়ে আসবে, অযথা ভুল অ্যান্সার করে দেওয়ার কোনো দরকার নেই। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি না, জাতীয় বালশ্রী অনার হয়ে যাবে এখানে সঠিক আনসার। 19 নম্বরে কি রয়েছে দেখো, ভারতের রাজ্যসভার অর্থাৎ রাজ্য পরিষদ প্রিসাইডিং অফিসার কে? ভারতের রাজ্যসভার প্রিসাইডিং অফিসার কে? যিনি উপরাষ্ট্রপতি হয়ে থাকেন। তারপরে দেখো 20 নম্বর, চুম্বক ক্ষেত্র সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? চুম্বক ক্ষেত্র সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? এটা আজকের ক্লাসের শেষ কোশ্চেন, তো এটা সঠিক অ্যান্সার আসবে চুম্বক ক্ষেত্রের রেখাগুলি বদ্ধ বক্ররেখা। চুম্বক ক্ষেত্র রেখাগুলি বদ্ধ বক্ররেখা। চুম্বক ক্ষেত্র তোমরা জানো, চুম্বক ক্ষেত্রে কি হয়, একদম বদ্ধ, একদিকে উত্তর মেরু থাকে, একদিকে দক্ষিণ মেরু থাকে, তাই তো? উত্তর মেরু দক্ষিণ মেরু, তুমি যদি একটা চুম্বককে যদি খণ্ডও করে দাও, যদি হাঁপাহাঁপি ভেঙে দাও, তখনও আবার কি হবে, তখনও আবার কিন্তু দুটো মেরুতে বিভক্ত হয়ে যাবে, উত্তর দক্ষিণ। ঠিক আছে, তো এই ছিল মোট আজকের 20খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা যারা এখনও লাইক করোনি, ভাবছো কি লাইক করবো কি করবো না, তো সমস্ত রকম ভাবনা চিন্তা ছেড়ে অবশ্যই ভালো যদি লেগে থাকে লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, এবং তারই সঙ্গে ক্লাসটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাও। সেই সঙ্গে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, এই দুটো চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও। সমস্ত রকমই PDF, ক্লাসের আপডেট, জব রিলেটেড আপডেট, এক্সাম রিলেটেড আপডেট, সমস্ত কিছু আপডেট কিন্তু আমাদের ওই, এবং এক্সট্রা নোটস, যা কিছু নোটস দেওয়ার সেগুলো কিন্তু আমাদের ওই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, এই দুটো চ্যানেলেই কিন্তু দেওয়া হয়। তো এগুলো যদি নিতে চাও তো অবশ্যই জয়েন করে নাও, আমাদের যার লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে, এই ভিডিও ডেসক্রিপশানে দেখো, সেখানে লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্ক থেকে কিন্তু জয়েন করে নেবে।